প্রিয় লিসেনার্স, ধরুন আধার রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন মেঠো পথ দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন। তখন হঠাৎ করেই এক মুহূর্তের জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাচ্চারের পাশে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। ওই ছায়ামূর্তিটির অস্বাভাবিক উচ্চতা এবং আগুন ঝরা চোখ স্পষ্ট জানান দিচ্ছে যে সে আমাদের জগতের কেউ নয়। এমন সময় আপনি যতই সাহসী হন না কেন, ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হতে বাধ্য। প্রিয় লিসেনার্স, আমাদের দেশে সম্ভবত এমন একটিও গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এমন ভয়ের বা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি। আমাদের লিসেনারদের কাছ থেকে পাওয়া প্রতিনিয়ত এমন অসংখ্য ঘটনার মধ্য থেকে সত্য এবং বাছাই করা ঘটনাগুলো নিয়েই আমাদের এপিসোডগুলো সাজানো হয়ে থাকে। তবে বাস্তবতার নিরিখে কয়েকটি ঘটনার সাথে জড়িত চরিত্রদের ছদ্মনাম ব্যবহার করা হয়। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের আজকের এই এপিসোডটিও আপনাদের সত্য ভয়ের ঘটনা জানার তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে তার পারিবারিক একটি ডাকনাম রয়েছে, সেই নামটি শেয়ার করার অনুমতি আমি পেয়েছি। তার নাম হলো সাইফ খান। ওনার নিজের সাথেই এই ঘটনাটি ঘটে। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার দবদবিয়া ইউনিয়নের কোনো একটি গ্রামে। ওই গ্রামের নামটি সঙ্গত কারণে বলার অনুমতি পাইনি। ঘটনা শুরুর আগে একটি কথা জানিয়ে রাখি, সাইফ খানের সাথে আমার কিভাবে পরিচয় হয় বা কিভাবে ঘটনাটি সংগ্রহ করলাম, এই দুইটি প্রশ্নের উত্তর দেব ঘটনার শেষাংশে। চলুন ঘটনায় আসা যাক। সাইফ খান যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি শুরু হয় 2014 সালের ডিসেম্বর মাসে। তখন আমি একটি মাদ্রাসায় হেফজোখানায় লেখাপড়া করতাম। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি আমি গোপন রাখছি। তখন সেপারা শেষ করে আমপারা পড়ি। আমপারা হলো পবিত্র কোরআনের শুধুমাত্র 30 নাম্বার পারা। তখন আমি অনেক ছোট ছিলাম, বয়স কম, ভালো মন্দ তেমন বুঝতাম না। বার্ষিক পরীক্ষায় ছুটি পেলাম অনেক দিন। আমরা 3 বন্ধু আগেই প্ল্যান করে রেখেছি পরীক্ষার ছুটিতে মিজানের বাড়িতে বেড়াতে যাব। মিজান হলো আমার খুব ভালো একজন বন্ধু। আমরা একসাথেই লেখাপড়া করতাম। ভোলা সদর থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মনপুরা দ্বীপ। এই দ্বীপের মধ্যে মনপুর উপজেলা। এই উপজেলায় মিজানের বাড়ি। আমরা যথারীতি 3 বন্ধু মিলে মিজানের বাড়িতে বেড়াতে যাই। প্রথম দিন আমরা 4 বন্ধু মিলে ঘুরতে বের হই। জ্যাকব টাওয়ার, চরফেশন, এমন কিছু কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখলাম। আমরা খুব আনন্দ করি। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয় আমাদের। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বছরের শেষের দিকে শীত থাকে, খুব সহজে ঘুম ভাঙতে চায় না। তখন আন্টি ডাকাডাকিতে ঘুম ভাঙে আমাদের। আমরা হালকা কিছু খেয়ে একদম ভর দুপুরবেলা কাছাকাছি একটু ঘুরতে বের হই। তখন প্রায় দুপুর 12টা 30 বাজে। একজন বন্ধু সাথে করে একটি ফুটবল নিয়ে গেছিল। সেরকম মাঠ পেলে বা সেভাবে সুযোগ হলে ফুটবল খেলবো, এই ভাবনা নিয়ে আমরা হাঁটতেছিলাম গ্রামের মেঠো পথ দিয়ে। দক্ষিণের বঙ্গোপসাগরের দিক থেকে ঠান্ডা বাতাস, চারদিকে অচেনা সুন্দর সুন্দর গাছপালা। পরিবেশটা বেশ সুন্দরই ছিল। অনেক দূর হাঁটার পর আমরা দেখলাম বিশাল বড় একটি জঙ্গল। এই জঙ্গলটি স্থানীয় লোকে মুখে বেলার বাগান নামে পরিচিত। এই বেলার বাগানের কিছু সুন্দর বৈশিষ্ট্য আছে। সেটা হলো এর ভিতরে নানা রকম ফলমূল, বিশেষ করে সুন্দর সুন্দর গাছ এবং নানান জাতের ফল এই বাগানে আছে। তবে অনেক বড় জঙ্গল হওয়ার কারণে সচরাচর কেউ ভেতরে প্রবেশ করে না। তখন আমরা 7-5 না ভেবে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। অনেক সুন্দর পরিবেশ, যেদিকে চোখ যায় সেখান থেকে চোখ ফেরানো যায় না।
এক পর্যায়ে আমার চোখ পড়ল জাম গাছের দিকে। গাছটির নিচে বড় বড় পাকা জাম পড়েছিল। আমি কয়েকটি খেলাম, খুব স্বাদ। আমার বন্ধুরা গাছের নিচে বসে ভালো ভালো জামগুলো আলাদা করছিল বাসায় নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ করেই আমি শিমুল গাছের নিচের দিকে তাকাই। আমি তাকিয়ে দেখি সাদা ধবধবে সুন্দর রূপসী একজন মেয়ে শিমুল গাছের ডালে বেলি ফুলের লতা থেকে ফুল ছিঁড়ছে। আমি খুব অবাক হয়ে যাই। এর কারণ হলো আশেপাশের ত্রিসীমানার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তাহলে মেয়েটি একা একা এই জঙ্গলে কিভাবে আসলো? ভয়ডর বলেও তো একটা কথা আছে। যখন একটু ভালোভাবে লক্ষ্য করলাম, তখন আমি নিশ্চিত হলাম যে এই মেয়েটি সাধারণ কোনো মানুষের মতো না। শারীরিক গঠন ও আকৃতি তুলনামূলক কিছুটা বড়। তার পরনের যে পোশাকটা ছিল তার একটু বর্ণনা করি। মাকড়সার জাল দেখেছেন নিশ্চয়ই, ঠিক মাকড়সার জালের মতো তার পোশাকটি। তবে পোশাকটি অনেক সুন্দর। আসলে এই পোশাক আমি কখনো বাস্তবে দেখিনি। এভাবে মেয়েটিকে সর্বোচ্চ 1 মিনিট আমি দেখেছি, আর এইসব কথা ভাবছি। যত সময় যাচ্ছে তত একটু একটু করে আমার ভয় বাড়ছিল। মেয়েটি একটা ফুল ছিঁড়ে আর কি যেন করে, ঠিক কিসের মধ্যে ফুলগুলো রাখছে তা আমি দেখিনি। তারপর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলি, মিজান, ওইটা কি দেখ। তখন ওই মেয়েটি শব্দ পেয়ে আমার দিকে ঘুরে তাকায়। আমার চোখে চোখ পড়ে। এই দৃশ্য মাত্র 1 পলক আমি দেখেছি। তারপর আমি পিছনে আর না তাকিয়ে সোজা দৌড় দেই। এদিকে আমার বন্ধুরা জাম নিয়ে ব্যস্ত। ওরা আমার দৌড়ানি দেখে ভয় পেয়ে যে যার মতো জাম পকেটে ভরে পিছু পিছু দৌড় দেয়। আর আমাকে বলে, সাইফ, হঠাৎ কি দেখলি আর কেনই বা এভাবে দৌড়াচ্ছিস? আমি শুধু বলেছি, এখানে একটা জিনিস দেখেছি, এই জঙ্গলে আর থাকা যাবে না। তখন ওদের মধ্যে একজন বলে যে আমরাও বিষয়টা দেখব। কিন্তু আমি বললাম যে এখান থেকে আগে বের হই, পরে বলছি। এটা বলার পর সবাই মিলে জোরে জোরে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসি। কিছুটা দূরে একটি দোকান দেখতে পাই। আমরা হাঁপাতে হাঁপাতে ওই দোকানে যাই। কিছুটা স্বাভাবিক হওয়ার পর ওরা জিজ্ঞেস করে যে কি হয়েছে, সবকিছু খুলে বল। তখন আমি ওদের সাথে সবকিছু শেয়ার করলাম। কিন্তু এই ঘটনা শুধুমাত্র মিজান বিশ্বাস করলো, বাকিরা কেউ বিশ্বাস করেনি। আমার একজন বন্ধু বলল, বন জঙ্গলে প্রবেশ করেছি, হয়তো এমন দেখতেও পারিস। তো যাই হোক, যা দেখেছিস এগুলো কিছু না, সব ভুলে যা, কিছু হবে না। পরে দোয়া দুরুদ পাঠ করে শরীরে ফু দিয়ে নিলাম। আমি বাসায় গিয়ে এই সব কথা কাউকে বলিনি। এরপর আমরা গোসল সেরে আসলাম। তখন হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটা কাঁপুনি দিয়ে উঠল। এই জন্য আমি একটু শুয়ে পড়লাম। এর কিছুক্ষণ পর মিজান আমাকে দুপুরের খাবার খেতে ডাকে। এসেই দেখতে পায় আমার অবস্থা ভালো না, শরীরে জ্বর উঠেছে, প্রচণ্ড জ্বর। আমার এই অবস্থা দেখে আন্টি বেশ চিন্তিত হয়ে পড়েন। আন্টি মিজানকে বকাঝকা করেন। পরে বিকেলের দিকে আন্টি মিজানকে দিয়ে ওষুধ আনায়। সকালবেলা জ্বর কমে, কিন্তু মাথা ব্যথা আর শরীর ভার ছিল। দুপুরবেলা গোসল করার পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাই আমি। এরপর ছুটিছাটা কাটিয়ে সুন্দরভাবে আমরা মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় এসে সকল বন্ধুরা মিলে আড্ডা দিলাম। কে কিভাবে ছুটি কাটালো একজন আরেকজনকে বললাম। আমি যে জিনিসটা দেখেছিলাম সেটা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম, কিন্তু কেউ বিশ্বাস করে না, আবার কেউ হাসি ঠাট্টা করে। এভাবে কাটতে থাকে বহুদিন। নতুন বছরের শুরু হয়, সময়টা 2015। তখন কিছু কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করতে শুরু করি আমি। যখন 10 থেকে 15 পারা দেখে দেখে নাজেরা পড়ি, তখন আমি অনুভব করি হঠাৎ হঠাৎ আমার শরীর ভার হয়ে যায়। আবার কোনো কোনো রাতে একা হাঁটতে থাকা অবস্থায় কেউ আছে বা পিছনে, এমন কোনো অনুভব হয় আমার। এভাবে আরও 5-6 মাস কেটে যায়। এর মধ্যে কোনো ধরনের সমস্যা ফিল করিনি। বছরের মাঝামাঝি সময় হতে গরমের সিজন ছিল। তখন কেবলমাত্র ভালো মন্দ বুঝতে শিখেছি।
এমনই দিনে হঠাৎ দুইজন হাফেজ সাহেব আমাদের ইন্টারভিউ নেন এবং আমাদের হেফজোখানায় পাঠানো হয়। যথারীতি হাফেজ সাহেব হুজুর আমাদের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় হেফজোখানায় শিফট করেন। চতুর্থ তলায় মাদ্রাসার ছাদ। যখন প্রথম হেফজ শুরু করলাম তখন মুখস্থ করাটা অনেক কঠিন মনে করতাম। প্রতিদিন 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে একদিন লেগে যেত। কিন্তু 1 পৃষ্ঠা শোনালে হবে না, আরও বেশি মুখস্থ করে শোনাতে হবে। লিসেনার্সদের বোঝার সুবিধার কারণে হেফজোখানার সংক্ষিপ্ত কিছু নিয়মকানুন একটু বলি। প্রতিদিন রাত 3টার সময় উঠে সবক শোনাতে হয়। সারাদিন পরে যা মুখস্থ করেছি সেটা হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হয়। এটাকে সবক বলে। আবার পেছনে যত পৃষ্ঠা পড়েছি সব একত্রে প্রতিদিন সকাল 7টার আগে হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হয়। এটাকে বলে 7 সবক। আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুমানোর টাইম। এরপর নামাজ ও লাঞ্চের পর আবার ক্লাস শুরু। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুম। তারপর আবার ভোর রাতে 3টায় উঠতে হতো। সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে এত পড়া বা পৃষ্ঠা মুখস্থ হতো না। সেজন্য সবাই শুয়ে পড়লেও আমরা নবীন কয়েকজন ছাত্র পড়াশোনা করতাম। আমরা বন্ধুরা মিলে মাদ্রাসার ছাদে আলোর ব্যবস্থা করলাম। যথারীতি সবাই ঘুমিয়ে পড়লে আমরা ছাদে গিয়ে পড়াশোনা করতাম। ছাদটা ছিল একদম খোলামেলা। একদিন রাতে আমরা ছাদে পড়ছি। অনেকক্ষণ পর একজন বলে আমার পড়া শেষ। কিছুক্ষণ পর আরেকজন বলে আমার এখন আর ভালো লাগছে না, আজকে আর পড়ব না। এরকম করতে করতে সবাই চলে যায়। যদিও আমাকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু আমার পড়া তখনও বাকি ছিল। পুরো ছাদটাই নির্জন, শুধু আমি একা একা পড়ছিলাম। হঠাৎ করে সুন্দর সুগন্ধির ঘ্রাণ আমার নাকে আসে। আমি নিচে তাকিয়ে পড়ছিলাম। ঘ্রাণ পেয়ে আমি মাথা উঁচু করে তাকিয়ে যা দেখলাম, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই যে ভোলা মনপুরা দ্বীপের বেলার বাগানের যে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি আমার থেকে 3-4 হাত দূরে মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। সুন্দর ড্রেস পরা ছিল। মনে হচ্ছিল স্বাভাবিক মানুষের চেয়ে হাতের লোমগুলো বড় বড়, সাদা রঙের। আমি লক্ষ্য করলাম সাধারণ মানুষের তুলনায় তার আকৃতিটাও কিছুটা বড়। বড় বলতে চেহারা, স্বাস্থ্য, হাত পা ইত্যাদি। আবার সাধারণ মেয়েদের থেকে অনেক গোছগাছ এবং পরিপাটি ছিল, আর দেখতে ছিল অসম্ভব সুন্দর। এইরকম অদ্ভুত জিনিস দেখে আমি খুব ভয় পাই। অনেক জোরে চিৎকার করে বলছিলাম, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার মুখ ঠোঁট ঠিকঠাক মতো ব্যবহার হচ্ছে, কিন্তু কথা বেরোচ্ছে না। এরপর মেয়েটি বলে, তেলাওয়াত বন্ধ করলে কেন? ভয় পেয়েছো? তুমি ভয় পেও না, শান্ত হও। তুমি মনে মনে যা ভাবছো আমি সেটা বুঝতে পারছি। তুমি ঠিকই ধরেছ, আমি মানুষ না। তুমি আমার রূপ দেখে ফেলেছিলে, সেজন্য আমি তোমার খোঁজ খবর নিয়েছিলাম। তুমি খুব ভালো মানুষ, এই জন্য আমি তোমার কোনো ক্ষতি করিনি। তোমার তিলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। সবসময় আড়াল থেকে তোমার খোঁজ খবর রাখতাম। এর কারণ হলো জঙ্গলে তুমি আমাকে দেখেছ। এরপর সেই কথা সবাইকে বলেও দিয়েছ, কারণ তখন তুমি ভালো মন্দ বুঝতে না। এই কারণেই আমি কখনো তোমাকে দেখা দেইনি। দেখা দিলে তুমি আবার সবাইকে বলে দিতে। সেই জন্য আমি নিজেকে আড়াল করে রাখতাম। আমি তোমার কাছে কোরআন শিখতে চাই। মাঝে মাঝে সময় পেলে তোমার কাছে এসে তিলাওয়াত শুনবো। তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। আরেকটি কথা, এই ব্যাপারটা কখনো কাউকে বলবে না। এইটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। এরপর আমি একটু স্বস্তি পাই। এতক্ষণ অতিরিক্ত ভয় করছিল, তবে এখনও ভয় পাচ্ছিলাম, কারণ যদি আমাকে ছাদ থেকে ফেলে দেয় কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কেউ নেই। একটা অদ্ভুত ব্যাপার আমি উপলব্ধি করি। আমি যে উঠে চলে যাব তা পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করেই আমাদের হাফেজ সাহেব হুজুর ছাদে চলে আসেন। হয়তোবা মোবাইলের নেটওয়ার্কের সুবিধার জন্য তিনি ছাদে এসেছিলেন। এরকম কিছু একটা হবে। এখন যেটা ঘটছে সেটা হলো, হুজুর চলে আসাতে আমার মনে হলো শরীরটা হালকা হয়ে যায়। হুজুর আমাকে এসে বলেন,
এত রাতে তুমি একা একা পড়ছো কেন? এখনই নিচে যাও, ঘুমিয়ে পড়ো। আমি বললাম, হুজুর আমার পড়া হয়নি, এই জন্য পড়ছি। হুজুর বললেন, সমস্যা নেই, যাও গিয়ে ঘুমাও। এখন কথা হচ্ছে, পরীটা আমাকে বসিয়ে রেখেছে এটা তো আমি বলতে পারছি না, কারণ একটু আগেই আমাকে এসব কথা কাউকে বলতে নিষেধ করেছে। আর হুজুর পরী দেখতেও পাচ্ছেন না। তখন আমি কোরআন শরীফ বন্ধ করে খুব ভালোভাবে দাঁড়াতে সক্ষম হই। হয়তো হুজুর সামনে ছিল, এই জন্য দাঁড়াতে পারছিলাম। আমার গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল। ছাদে আমার সাথে যা ঘটেছে এই বিষয়ে ভাবতে ভাবতে কেবলমাত্র ঘুমিয়ে পড়েছি, এমন সময় হঠাৎ করে ওই পরীটা এসে আমার পাশে বসে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমিও নামাজ পড়ি, রোজা রাখি, তোমার তিলাওয়াত আমার ভালো লেগেছে, আমাকেও তিলাওয়াত শেখাও। তখন আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তার কোনো কথার জবাবও দিতে পারছিলাম না। অবাক দৃষ্টিতে আমি শুধু ওর কথা শুনে যাচ্ছিলাম। একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হলো পরীটা আরবি স্টাইলে কথা বলে। কথা বাংলাতেই বলতো, কিন্তু কথার মধ্যে উর্দু বা আরবি কথা বলার মতো একটা টান ছিল। যতটুকু বাংলায় বলতো সেটা আমি বুঝতাম। সম্ভবত মনে হয় সে উর্দু বলতে পারে। এমনভাবে কথা বলতো যে মাঝে মাঝে বাংলাও বুঝতাম না। এর কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে পড়ি। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতে ছাদের সুযোগ মিললেই ওই পরীর আগমন ঘটত। একইভাবে আমাদের কথা হতো। ও মনোযোগ দিয়ে আমার তেলাওয়াত শুনতো, আমিও সুর দিয়ে তেলাওয়াত করতাম। মাঝে মাঝে আমি বলতাম, আজ আর পড়তে ইচ্ছে করছে না, আগামীকাল পড়ব। ও বলতো, না, আর একটু শোনাও। আমি পড়ে দেখছি, এটা যেমন ভালো লাগতো তেমনি ভয় করত। আমার খুব ইচ্ছে করত পরীর ব্যাপারটা বন্ধুদের সাথে বলতে, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না, কারণ সে আমাকে বলতে নিষেধ করেছিল। এভাবে কেটে যায় 6 মাস। 2015 সালের শেষের দিকের ঘটনা। তখন শীত শুরু হয়েছে। এক রাতে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম, এমন সময় ওই পরীটা আসে। তারপর পরীর সাথে অনেক কথা হয়। কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনার বাড়ি কোথায়? ওই পরী বলে, মৃত সাগরের নিচে। আমি তখন কৌতূহল নিয়ে বললাম, সাগরের নিচে কি কেউ থাকতে পারে নাকি? সে বলে, সাগরের তলদেশে আমাদের ঘরবাড়ি আছে, সেখানে আমাদের শ্রেণীর অনেক জিন বসবাস করে, ওটাই আমাদের সমাজ। এরপর আমি বললাম, সেটা আবার কোথায়? পরি বলল, অনেক দূরে, তুমি চিনবে না। তখন আমি তাকে জিজ্ঞেস করি, বেলার বাগানে কি জন্য এসেছিলেন? সে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল, সেজন্য ফুল তুলতে এসেছিলাম। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, তা হলো আমাদের কথা কিন্তু কেউ শুনতে পারছে না। ওরটা আমি শুনছি, আমারটাও ও শুনছে। আমার মাথার কাছে ছাত্ররা আছে যারা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। ওরা কিছু শুনতে পেলে অবশ্যই জেগে উঠত এবং জিজ্ঞেস করত আমি কার সাথে কথা বলছি। সেই রাতে আর কোনো কথা হলো না। আমি যথেষ্ট চেষ্টা করছিলাম এই বিষয়টা যেন কাউকে না বলি, কিন্তু আমার খুব ইচ্ছাও করছিল এই বিষয়টা সবাইকে জানাতে। একদিন সকালবেলা ক্লাসে বসে আমি এই পরীর ব্যাপারটা আমার বন্ধু মিজানকে সব কিছু বলি। মিজান ব্যাপারটা সেভাবে বিশ্বাস করলো না। মিজান বলল, ধুর, এইসব হয় নাকি? কিন্তু ওর কাছে শেয়ার করার পর আমার মনে হলো নিজেকে একটু হালকা লাগছে। মিজানকে যখন আমি এই ঘটনা বলে দেই, এরপর টানা 1 সপ্তাহ আমার সাথে আর পরীর দেখা হলো না। আমি পরীর কথা ভাবতাম, হঠাৎ কি হলো ওর। এমন একদিন দুপুরে ঘুম থেকে উঠে আবার পড়া শুরু করি। এমন সময় হঠাৎ আমার চোখ পড়ে মাদ্রাসার বারান্দায়। আমি দেখি সেখানে সেই পরীটা দাঁড়িয়ে আছে, চোখ দুটো টকটকে লাল। দেখেই মনে হলো খুব রেগে আছে। আমি চুপচাপ নিচে তাকিয়ে তেলাওয়াত করছিলাম। এরপর যথারীতি ক্লাস শেষ হয়। সবাই সবার মতো গোসল করার প্রস্তুতি নেয়। মামুন নামে আমার এক বন্ধু আমাকে গোসল করার জন্য ডাকলো। আমি মামুনের সাথে গেলাম পুকুরে গোসল করতে। গোসল শেষে মাত্র মামুন উপরে উঠেছে, আর আমি এখনো পুকুরের মধ্যে। এমন সময় হঠাৎ পায়ে টান অনুভব করলাম। আমার পা ধরে
কেউ যেন পুকুরের নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি উপরে ওঠার খুব চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করেও পারছিলাম না। আমি ছটফট করছি, পানিও খেয়েছি। শেষমেশ চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করি আসলে জিনিসটা কি কি আমাকে টেনে ধরলো। তখন ঘোলা পানিতে যতটুকু দেখতে পেলাম তাতে স্পষ্ট মনে হলো এটা সেই পরী। সে তার দুই হাত দিয়ে আমার পা টেনে ধরেছে। আমি শুধু বলছি, আল্লাহ বাঁচাও। এদিকে মামুন উপরে দাঁড়িয়ে শরীর মুছছিল, কিন্তু আমি এতক্ষণ ডুব দিয়েছি দেখে মামুন কি ভেবে এক পা পুকুরে দেয়, আর তখনই পরীটা আমাকে ছেড়ে দেয়। তখন সাথে সাথে আমি মাথা তুলে চিৎকার করি, মামুন আমাকে বাঁচা। মামুন কোনোভাবে আমাকে টেনে উপরে তুলেছে। তারপর মাদ্রাসায় আসার পর মামুন আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল তোর। তখন আমি যেটা ঘটেছে আমার সাথে সেটা তাকে বলি। মামুন বলে, এইসব ভালো না, তুই তোর বাড়িতে ব্যাপারটা শেয়ার কর, শরীর বন্ধ কর। তারপর আমি চিন্তা ভাবনা করি বিকেলে বাড়িতে গিয়ে এই বিষয়টা জানাবো। মাদ্রাসার কাছেই আমার বাড়ি ছিল। বিকেলে বাড়ি না গিয়ে ফুটবল খেলেছি। ওই দিনের বাড়ি জানানো হলো না। যথারীতি ওই দিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। তখন ওই পরীটা আমার কাছে এসে আমাকে ডাকে, ঘুম থেকে ওঠায়। আমি কোনো কথা না বলে উঠে বসি। আমার পাশেই মঈনুদ্দিন শোয়া ছিল। আমি যে উঠে বসেছি সেটা মঈনুদ্দিন টের পায়। ওভাবে হয়তো হুজুর এসেছে, সেজন্য মাথাটা বের করে বলল, কিরে ঘুমাসনি এখনো? কিন্তু আমি কোনো রেসপন্স করি না। তারপর ও আবার ঘুমিয়ে যায়। আমি খালি গায়ে ছিলাম। তখন পরীটি আমার পিঠে একটা চড় মারে, এবং এই চড় মারার একটা জোরে শব্দ হয়। শব্দটা এত জোরে হয়েছিল যে মঈনুদ্দিন লাফ দিয়ে উঠে বসে। ও উঠেই বলে, কিসের শব্দ? এই শব্দ পেয়ে আরও কয়েকটা ছাত্রের ঘুম ভেঙে যায়। ওরা দেখলো আমি বসে আছি আর কান্না করছি। ওরা সবাই আমার কাছে এসে বলল, কিসের আওয়াজ হলো এত জোরে, আর কান্না করছিস কেন? আমি পরের দিকে আঙ্গুল দিয়ে বললাম, সে আমার পিঠে থাপ্পড় মেরেছে। কিন্তু ওখানকার ছাত্ররা সেখানে কাউকে দেখতে পেল না। তখন একজন ছাত্রভাই বলল, আচ্ছা দেখি কোথায় তোকে মেরেছে। তখন সবাই দেখলো আমার পিঠে 5টি লম্বা লম্বা আঙ্গুলের ছাপ। আঙ্গুলগুলো পিঠের যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে লাল হয়ে ফুলে আছে। তখন কারো বুঝতে বাকি রইল না যে, বিশেষ করে যাদেরকে পরীর ঘটনাটি আমি জানিয়েছিলাম, তখন তারা বলল, ঘটনাটা তো সত্যি, পরী ওকে মারধর করছে। তখন একজন আমাকে জড়িয়ে ধরল, ফলে পরী আমার কাছে আসতে পারল না। কিন্তু পরীটি আমাকে বলে গেল, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, আমার ব্যাপারে কারোর সাথে কিছু শেয়ার করবি না। এরপর কখনো কাউকে কিছু বললে আমি তোর ক্ষতি করব। এই কথা শুধু আমিই শুনছি, আর কেউ শুনতে পারছে না। এরপর পরীটা চলে যায়। আমি প্রচণ্ড ভয় পাই। চড় মারার কারণে খুব কষ্ট হচ্ছিল। সকালের মধ্যে এই বিষয়টি সকল ছাত্ররা জানতে পারে। কয়েকজন বড় ছাত্র ভাইয়েরা হাফেজ সাহেব হুজুরকে বিষয়টি অবগত করেন। হুজুর এইসব বিশ্বাস করলেন না। হুজুর বলেন, নিজেরা নিজেরা মারামারি করে এখন উল্টোপাল্টা বলছো তোমরা। আমি চুপ করেই থাকলাম। এরপর থেকে আমি কখনো ছাদে উঠিনি। আমাদের রুমের সামনে বারান্দা আছে, ওই বারান্দায় বসে বসে আমি পড়তাম। কখনো সমস্যায় পড়ে ছাত্রদের ডাকলে তারা যেন চলে আসতে পারে, এই কারণে আমি বারান্দায় পড়তাম। এভাবে চলতে চলতে 2015 সালের মাঝামাঝি সময় আসে। গরমের সিজন চলছিল তখন। একদিন রাতে আমি বারান্দায় বসে তিলাওয়াত করছিলাম। এমন সময় সেই পরী আমার সামনে এসে বসে। এরপর আমাকে বলল, আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম এই বিষয়টা শুধুমাত্র তোমার এবং আমার মধ্যে থাকবে, কিন্তু তুমি তা শোনোনি, তুমি অন্য লোকের কাছে বলে দিয়েছ। এই কারণে আমি ক্ষিপ্ত হয়েছি। আমি তোমাকে কোনো ক্ষতি করব না, এই ব্যাপারটা কাউকে বলবে না। ওই দিনের পর এই সবার কাউকে আমি বলতাম না। এই ভয়ে বলতাম না, যদি বলে দেই তাহলে হয়তো আবার মারধর করবে। এই ভয়টাই সবসময় আমার মধ্যে কাজ করত। এর মাঝে আমার মধ্যে নতুন একটা ঘটনা ঘটত।
তা হলো আমার ডান পাশে কেউ বসতে পারতো না। একদিন ক্লাসে কায়ুম নামের এক বন্ধু আমার ডান পাশে বসে পড়ছিল। এমন সময় পরি চলে আসে। সে এসে আমার পিছনে দাঁড়ায়। কায়ুমের জন্য পরিটা বসতে পারছিল না। তখন পরিটা কায়ুমের কাঁধে একটা ধাক্কা দেয়। হতচকিত হয়ে কায়ুম বলল, সাইব ভাই, তুমি আমাকে ধাক্কা দিয়েছো? আমি বললাম, কই না তো। কায়ুম বলল, নরম হাতে একটা ধাক্কা অনুভব করলাম। এটা কিসের? আমি ভয় কিছু বলিনি, কিন্তু কায়ুম এই ঘটনা সবাইকে বলে দেয়। এটা নিয়ে অনেকে হাসি মশকরা করত। আবার কেউ কেউ বলে, ভাই তোরা যে যাই বলিস, সাইফের সাথে কিছু একটা আছে। সেদিন গোপনে মিজান আমাকে বলে, বন্ধু, জীবনে কোনোদিন পড়ে দেখিনি। আমি জানি তোর সাথে পড়ে আছে, আমাকে দেখার একটা ব্যবস্থা করে দে। আমি বললাম, দেখি, সেরকম সুযোগ হলে চেষ্টা করব। এইভাবেই দিন কাটতে থাকে। 2015 সালের শেষের দিকে আমার 10 পড়া মুখস্থ হয়েছিল। সেই সময় একদিন রাতে আমি বারান্দায় বসে পড়ছি, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন পরি আমার সামনে আসলো। সে বলল, তোমার তিলাওয়াত যত শুনি ততই মুগ্ধ হই। আমি অনেক সময় ভাবি আর কখনো তোমাকে দেখা দিব না, কিন্তু ঠিক তখনই তোমার তেলাওয়াত শোনার জন্য আমি বেকুল হয়ে পড়ি। তুমি চিন্তা করবে না, একদিন আমি নিজে থেকেই চলে যাব। আমি ভালো মন্দ কোনো উত্তর দিলাম না। আসলে সে আমার সামনে আসলে সেভাবে আমি কিছু বলতে পারতাম না। আমি শুধু তার কথাই শুনতাম। কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম চলে আসে। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে চলে আসি। এরপর ওই পরীর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। সে আমার কোনো ক্ষতি করতো না। তারপর থেকে দিনের বেলাতেও কখনো কখনো আমি একা থাকলে সে আমার কাছে আসতো। অনেক সময় ছাত্ররা দেখতো আমি একা একা হাসাহাসি করছি বা কথা বলছি। এভাবে কেটে যায় আরও অনেক দিন। সময়টা 2016 সালের মাঝামাঝি সময়। তখন সবেমাত্র 15 পারা আমি মুখস্থ করেছি। একদিন গভীর রাতে পড়ে আসলো। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ওর হাতের স্পর্শে আমি কারো উপস্থিতি টের পেলাম। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম সে এসেছে। আমি বললাম, এত রাতে কেন আসলে? আমার তো ভোর রাতে উঠতে হবে। সে তখন বলে, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি, একসাথে খাবো, তাই আসতে হলো। এরপর আমি 2-1টা পিঠা খেলাম। সেও আমার সাথে খায়। আমি বললাম, আমার ঘুমাতে হবে। সে আমার কথা শুনে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। আরেক রাতে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। আমি বারান্দায় বসে পড়ছি। এমন সময় কি যেন আমার নাম ধরে বলল, সাইফ, এদিকে তাকাও। আমি তাকিয়ে দেখলাম পরীটা এসেছে। সুন্দর করে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বললাম না। সে নিজে নিজেই আমার সামনে এসে বলল, কেমন আছো? এভাবে এক কথা দুই কথা হতো তার সাথে। এইভাবে একদিন পরীটা আমার কাছে আসে। তখন আমাকে বলে, একটু দাঁড়াও। আমি দেখি ওই পরীটা সিঁড়ি বেয়ে একটু নিচে নামলো, এরপর উধাও হয়ে যায়। তারপর 2 থেকে 3 মিনিটের মধ্যে ফিরে আসে। ফিরে এসে বলে, তোমার জন্য মিষ্টি এনেছি, মিষ্টি খাও। সেও আমার সাথে খেলো। এর কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে। আমি বিদায় নিয়ে ঘুমোতে যাই। সত্যি কথা বলতে, এক একটা মিষ্টির সাইজ ছিল অনেক বড়, পুরো হাত জুড়েই থাকতো মিষ্টিটা। আর পিঠার এত সুন্দর কারুকার্য, অনেক সুন্দর সুন্দর ফুল আঁকা, অনেক স্বাদ ছিল। আমি খেতে ভয় পেতাম, ভাবতাম খেলে আবার হয়তো কিছু হবে না তো। এরপর থেকে সে মাঝে মাঝে নানা রকম হালকা বা শুকনো খাবার আমার জন্য নিয়ে আসতো। সেসব খাবার ছিল খুবই সুস্বাদু। একদিন আমি ছুটি নিয়ে বাড়িতে গেলাম। আম্মুকে বললাম, এরকম এরকম পিঠা বানাও। আম্মু বলতো, এইসব আজগুবি রকমের পিঠা তুই কোথায় খেয়েছিস? সেটা তুই নিজেই ভালো জানিস। আমি এসব বানাতে পারবো না। আমি এসব নাম জীবনেও শুনিনি। এদিকে যেতে যেতে 2016 সালের শেষ সময় চলে আসলো। তখন আমার 19 পড়া মুখস্থ হয়েছে। একদিন হাফেজ সাহেব হুজুর বললেন, এত কম সবক দিলে হবে? আমার ইচ্ছে তোমাদের 17 জনকে একসাথে আমি পাগড়ি দিব। এখন থেকে দৈনিক 3 পৃষ্ঠা শোনাবে।
কষ্ট করো, জীবনে সফল হতে পারবে। আমার পড়াশোনার চাপ বেড়ে গেল। দিনরাত এক করে তিলাওয়াত করতাম, আর সে আমার পড়া শুনতো। পড়া চাপ বাড়ার কারণে আমার সাথে বারান্দায় আরও কয়েকজন পড়তে আসতো। এই কারণে ওই পরীটা আমার সাথে দেখা করতে পারতো না। ফলে মাঝে মাঝে সবাই ঘুমিয়ে পড়লে সে গভীর রাতে আমার সাথে দেখা করত। একদিন রাতে পরী এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ওর হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখলাম সে আমার পাশে বসে আছে। আমি বললাম, এত রাতে কি? তখন পরীটা বলে, তোমার সাথে গল্প করব। এরপর আমাদের অনেক কথা হয়। তখন আমি তাকে একটা কথা বলি যে, আপনি রাগ না করলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, আমার এক খুব কাছের বন্ধু অনেক অনুনয় বিনয় করে আমাকে বলেছে সে আপনার সাথে দেখা করতে চায়। সে এইসব কথা কাউকে বলবে না, সেই প্রতিশ্রুতিও দিয়েছে। এই কথা শুনে পরি বলল, ঠিক আছে, আমি দেখা দিব, কিন্তু সে আমাকে দেখতে পাবে না, তবে সে আমার উপস্থিতি টের পাবে। কাল বিকেলে তোমরা দুজন ছাদে এসো। যথাসময়ে মিজানকে সাথে নিয়ে আমি ছাদে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কারো আসার কোনো নাম নেই। হঠাৎ করে দেখলাম ছাদের শেষ প্রান্ত থেকে সে হেঁটে হেঁটে আমাদের দিকে আসছে। আমি মিজানকে বললাম, প্রস্তুত হ, পরি এসেছে। পরি আমাদের সামনে এসে সালাম দিল। আমি উত্তর দেওয়ার আগেই মিজান ওয়ালাইকুম সালাম বলল। তখন বুঝলাম মিজানকে উপস্থিতি জানান দিল। এরপর পরি বলল, এখন আর না, তোমরা এখন যাও। তখন আমি মিজানকে সঙ্গে নিয়ে চলে আসি। প্রতিনিয়ত পরির সাথে আমার দেখা হতো, কথা হতো। 2017 সালের প্রথম দিকের কথা। তখন শীতকাল ছিল। 20 পারা আমি মুখস্থ করেছি। এই বছরটা শেষ হলে আমি হাফেজ হব। তখন থেকে আমি এক ব্যতিক্রমী স্বপ্ন দেখা শুরু করি। প্রায় প্রতিদিন একই ধরনের স্বপ্ন আমি দেখতাম। সেটা কীরকম তা একটু খোলাসা করে বলি। স্বপ্নের মধ্যে আমি দেখতাম আমি ভিন্ন এক জগতে আছি। কখনো ফুলের বাগানে, কখনো সাগরে, কখনো আবার পাহাড়ে। এটা খুব অচেনা একটা দেশ। সেখানে সেই পরী আমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই আমি দেখতাম। প্রথম প্রথম স্বপ্নটা ভুলে যেতাম, কিন্তু বারে বার দেখার ফলে আমার মুখস্থ হয়ে গেছিল। যেহেতু স্বপ্নের মধ্যে পরীকে দেখতাম, এই কারণে এই স্বপ্নের কথা আমি কাউকে বলতাম না। পরি বিষয়ে কোনো তথ্য কোনো মানুষকে বলতে গেলে অপমান হওয়ার ভয় করত, সেই জন্য কাউকে কিছু বলতাম না। একদিন একটি ঘটনা ঘটে। আসরের পর সবার সাথে আমিও খেলাধুলা করছিলাম। এমন সময় পরি মাদ্রাসার বারান্দা থেকে আমাকে ডাক দেয়।